ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি, জানতে চাওয়া হবে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিপ্লবের পর ডক্টর ইউনূস সরকারের 1 মাস, প্রতি বিপ্লবের আশঙ্কার মাঝেও সাধারণ মানুষের সমর্থন, নানা চ্যালেঞ্জ জয়। জনগণই সিদ্ধান্ত নেবে কোন পথে চলবে বাংলাদেশ, তরুণদের প্রত্যাশা না বুঝলে আগামীর রাজনীতিতে জায়গা হবে না, বলেছেন আমির খসরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির। শহীদ মিনারে এই অনুষ্ঠানের খবর সংগ্রহে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মহিব, শহীদ মিনারে কারা উপস্থিত হয়েছেন এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এটি হচ্ছে সংহতি, প্রতিরোধ এবং পুনর্গঠন স্লোগান নিয়ে এটি হচ্ছে। এখানে সর্বস্তরের ছাত্র জনতা, শিক্ষক, রাজনীতিবিদ সকল মানুষের কিন্তু এটি প্ল্যাটফর্ম হিসাবে ঘোষণা করা হচ্ছে এবং এটি সহসাই কিন্তু রাজনৈতিক দলে রূপান্তর হচ্ছে না। আমরা এই সংগঠনটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী, 2018 সালের কোটা আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা মশিউর রহমানের কাছে। মশিউর রহমান, আসলে এই যে জাতীয় নাগরিক কমিটি, এটির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আজকে কি ধরনের আপনারা বার্তা দিতে যাচ্ছেন? আসলে আমি আপনাকে যদি এখানে যে স্লোগানটা আছে সংহতি, প্রতিরোধ এবং পুনর্গঠন, মূলত এই 3টা শব্দের মধ্যেই আসলে এই সংগঠনটার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আসলে অন্তর্নিহিত রয়েছে। আমি যদি সংহতির জায়গাটা আপনাকে বলি, সাধারণত আমাদের সংহতি বলতে আমরা আসলে মিন করেছি এটা যে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছে, সংগঠিত হয়েছে, তো এই আন্দোলনের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তার সাথে সম্পূর্ণ একমত রেখে আগামীর একটা সুন্দর বাংলাদেশ গঠনের যে প্রক্রিয়া, তার সাথে আমরা আমাদের সংহতি জানাবো। আর একটা কথা আছে প্রতিরোধের জায়গাটা হচ্ছে, আপনারা জানেন যে আওয়ামী লীগ যে রিসেন্টলি যে ফ্যাসিস্টের যে রূপ আমরা দেখেছি, বাংলাদেশের যে হাজারো মানুষকে আওয়ামী লীগ যে হত্যা করলো, পাখির মতো নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, কিংবা অদূর ভবিষ্যতে যারাই আসলে আওয়ামী লীগ যে ধরনের আচরণ করেছে এই রূপে যারাই আসলে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ফিরে আসতে চাবে, আসলে তাদেরকে আমরা প্রতিরোধ করব। এবং পুনর্গঠন বলতে আমরা আসলে এটাই মিন করি যে 1971-এ আমাদের এই যে বাংলাদেশ যে আসলে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আসলে যে মুক্তিযুদ্ধ করেছিলাম লাখো শহীদের জীবনের বিনিময়, কিন্তু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। এখন পর্যন্ত আসলে আমরা জাতিগতভাবে আমরা এখনো আসলে কেউ স্বাধীনতার পক্ষ শক্তি, কেউ বিপক্ষ শক্তি, কেউ ইসলামিস্ট, কেউ হচ্ছে আপনার সেকুলার, কেউ ডান, কেউ বাম, আসলে এই প্রশ্নের মধ্যে আমরা এখনো ঘুরপাক খাচ্ছি। এটার নেতৃত্বে কারা আছে? এটার নেতৃত্ব বলতে আসলে এখন আমরা যেটা করছি, আসলে আপনাদের পরিচিত মুখ সবাই আসলে যারা আসলে এখন আমি যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় নাই, এই জন্য আমি নাম বলছি না, তবে আপনাদের সকলের পরিচিত মুখ এবং রাজপথে যারা আসলে অতীতে পরীক্ষিত, অর্থাৎ দেশের প্রশ্নে বারবার যাদেরকে আপনি রাজপথে দেখেছেন, ছাত্র জীবনে যারা হচ্ছে পরীক্ষা দিয়ে, অর্থাৎ পরীক্ষা বলতে রাজপথের যে পরীক্ষা, আসলে অ্যাকচুয়াল পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে যারা পরীক্ষিত হয়ে এতদিন পর্যন্ত মাঠে টিকে ছিল, তাদের মধ্যে থেকে আপনি ত্যাগী নেতৃত্ব আপনারা দেখতে পাবেন। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনারের যেই নতুন সংগঠনের আত্মপ্রকাশের সার্বিক পরিস্থিতির তথ্য। মহিবুল্লাহ মহিব জানাচ্ছিলেন শহীদ মিনার থেকে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে এমন পরিস্থিতি নেই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে উদ্বিগ্নের চেয়ে বেশি অবাক হয়েছেন বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, হামাস যুদ্ধের সাথে বাংলাদেশের নাম উচ্চারণের বিষয়ে অবাক হয়েছেন তিনি। যুদ্ধের জন্য প্রস্তুত থাকা সংক্রান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য জানার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকলে তা জানতে চাওয়া হবে, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, যারা আশ্রয় দেওয়ার পরামর্শ দিচ্ছে তারাই বরং রোহিঙ্গাদের নিজ দেশে নিয়ে যাক। পরাজিত শক্তি চুপচাপ বসে থাকবে না, চেষ্টার ত্রুটি রাখবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে স্বপ্নের জন্য ছাত্ররা প্রাণ দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যে কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত
বেরিয়ে যাওয়া যাবে না। দেশের জন্য যে নতুন সুযোগ তৈরি হয়েছে তা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বলেও মন্তব্য তার। নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে আনুষ্ঠানিক প্রথম বৈঠক এটি। এর আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। 3 দিন পর 8 অগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রতি বিপ্লবের আশঙ্কার মাঝেও সাধারণ মানুষের সমর্থন থাকার পরেও এই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা 21। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 মাস আগে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার, সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত, ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়। 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। 10 আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগ করেন। 5 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন। 6 আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত। শনিবার কয়েকটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটি জানায়। এর আগে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নানা ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য দলগুলোকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য ভারতের সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার প্রধানের এমন গঠনমূলক আলোচনা ভারত পছন্দ করেনি। ফলে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। তরুণদের প্রত্যাশা যারা বুঝবে না তাদের আগামী রাজনীতিতে জায়গা হবে না। অন্তর্বর্তী সরকারের 1 মাস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে এবি পার্টি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্যই পারবে আওয়ামী লীগ সরকারের করা ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে। দেশের জনগণই ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অন্তর্বর্তী সরকারকে রাজনীতিবিদদের ও মানুষের চাওয়া নিয়ে ভাবতে হবে। নতুন বাংলাদেশে মানুষ পরিপূর্ণভাবে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল অধিকার চায়। বিএনপির এই নেতা আরো বলেন, দেশের জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপটেন। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।